নমস্কার সবাইকে, আমার জানা অজানা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, মানে কাশ্মীর পর্ব 3। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কাটরা থেকে আমরা পেহেলগাঁও এসে পৌঁছেছিলাম রাত 8টা সাড়ে 8টা নাগাদ। সেদিন রাত্রে খুব ঠান্ডা ছিল। তারপরের দিন আমাদের পেহেলগাঁওয়ে সাইট সিন করা ছিল, আর তারপর সাইট সিন করে আবার দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়ার কথা ছিল শ্রীনগরের উদ্দেশ্যে। তো প্ল্যানিং অনুযায়ী সেরকমই হয়েছিল। তো আপনাদের সঙ্গে আজকে আমি পেহেলগাঁওয়ের সাইট সিনগুলো শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। এখানকার সাইট সিন বলতে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি রয়েছে। তো সেগুলোই আজকে আমরা ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। তো দেরি না করে চলুন ভিডিওতে আমরা ঢুকে পড়ি। সকাল সকাল আমরা রেডি হয়ে এবার ড্রেস আপ করে বেরিয়ে পড়ছিলাম আমাদের পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর ঠান্ডা যেহেতু প্রচুর ছিল সেই জন্য ভালো জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছিলাম। তখনও পর্যন্ত গ্লাভস পরিনি, যদিও পরে গ্লাভসের আর ততটা দরকার হয়নি। রোদ ওঠার সঙ্গে সঙ্গে ওয়েদারও চেঞ্জ হচ্ছিল, আস্তে আস্তে গরম হচ্ছিল, কিন্তু রাত্রিবেলায় প্রচুর ঠান্ডা ছিল। তো প্রথমেই আমরা নিচে নামলাম গাড়ি এসছে কিনা দেখার জন্য। আর আমাদের আজকে ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, তার সাথে ছোলে। তো সেটা খেয়েই আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদের গাড়ি এসে গেছিলো। এখানে আমাদের গাড়ি আলাদা করে রিজার্ভ করতে হয়েছিল, কারণ আমরা যে ট্রাভেলার বাসগুলোতে এসছিলাম সেগুলো কিন্তু সাইট সিনের জন্য অ্যালাউ না। এখানে এরা পারমিট করে না, কারণ এটা এদের বিজনেস। তো এদের গাড়ি এখান থেকে ভাড়া নিতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি পার্সোনাল গাড়ি ইউজ করেন বা যদি পার্সোনাল কোনো গাড়ি রেন্টে নেন, সেক্ষেত্রে কিন্তু পুরো সমস্ত জায়গাতেই এই গাড়িগুলো অ্যাপ্লিকেবল হবে। কিন্তু বড় বাস অ্যাপ্লিকেবল নয়, সেই জন্য আমাদের একটা 8 সিটারের শেভরোলেটের গাড়ি নেওয়া হয়েছিল। এছাড়া টয়োটা ইনোভা রয়েছে, জাইলো রয়েছে, স্করপিও রয়েছে। যার যেরকম ইচ্ছা সে সেরকম নিতে পারে ফ্যামিলি অনুযায়ী। 6 থেকে 8 জন নেয় 1800 থেকে 2600 টাকা কিন্তু রেট থাকে এই গাড়িগুলো ভাড়া নিতে। আর টাইমিং ডিউরেশন রয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টার বেশি যদি হয়, এই 3টে জায়গা ওরা 2 ঘন্টার মধ্যে ঘোরাবে। তার বেশি যদি আপনি টাইম নেন তাহলে কিন্তু আলাদা চার্জ তার সাথে অ্যাড হবে। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 8টা নাগাদ, আর সূর্যের আলো তখন হালকা হালকা উঠছে, আর গরমও আস্তে আস্তে লাগছে। যদিও একটা ঠান্ডা হাওয়া তো চলছেই, কারণ সামনেই বরফের পাহাড়। বেশ ভালো ওয়েদার আমরা পেয়েছিলাম, আর বেশ ভালো লাগছিল। সাইড দিয়ে নদী গেছে, রাস্তা, দূরে ফার্নের জঙ্গল, আর এই ভ্যালিগুলো অপূর্ব সুন্দর লাগছিল। ঘাসগুলো যদিও মরে গেছে, কিন্তু এই ঘাসগুলো এখন বরফ ছিল বলে এরকম অবস্থা, বরফ সরে যাওয়ার পর। কিন্তু যদি জুন জুলাই বা সেপ্টেম্বর অক্টোবরে আসা হয়, তখন কিন্তু পেহেলগাঁওয়ের যে একদম গ্রিনারি ব্যাপারটা, সেটা চাক্ষুষ দেখা যাবে। তো যাই হোক, আমরা এতেই খুশি, কারণ এগুলো দেখার জন্যই না এত দূর থেকে আমরা এখানে ছুটে এসেছি। তো চলুন দেখতে থাকুন। আরু ভ্যালিতে ঢোকার মুখে সবার থেকেই টাকা নিচ্ছিল এখানকার ইউনিয়ন থেকে। তো আমি সিস্টেমটা ঠিক বুঝলাম না, কিছু কিছু গাড়ি এমনি বেরিয়ে যাচ্ছিল। আমাদের গাড়িকে আবার ধরা হলো, বললো পার হেড 20 টাকা করে দিতে হবে। তো কিছু গাড়ির থেকে নিচ্ছে, কিছু গাড়ির থেকে নিচ্ছে না, মানে কোনো কিছু এখনও ঠিকঠাক নয়। তো যাই হোক, আমরা এসে পৌঁছালাম অবশেষে আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে এখানে গাড়ি পার্কিংয়ের এরিয়া, যেগুলো আমরা ভাড়ার গাড়ি যেগুলো নিয়ে এসেছি সেইগুলো সব এখানে পার্কিং রয়েছে। আর আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে পার্সোনাল গাড়িগুলো যে পার্কিংয়ে রয়েছে সেটাও দেখা যাচ্ছে। দুধারে বরফের স্তূপ। এরা বলছিল এই বরফগুলো কিন্তু
একদম পুরো দোকানকে ঘিরে রেখেছিল। এখন তো এরা দোকান খুলতে পারছে, কিন্তু মাসখানেক আগেও দোকান খোলার পরিস্থিতি ছিল না, কারণ এত বরফ। এই বরফ আমরা দূর থেকে আসি দেখার জন্য, আর সেই বরফ যখন মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সেটা একটু সবাইকে অবাকই করে। তো যাই হোক, এরা এখানে এরকমভাবে থাকতেই ইউজ টু, আর আমরা এই বরফ দেখার লোভে কত দূর থেকে দূরান্তরে পৌঁছে যাই। সেরকমই কোথা থেকে চলে এসেছি এই আরু ভ্যালিতে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে। এখানে স্ন্যাক্সের দোকান, জামা কাপড়ের দোকান, সমস্ত কিছুই রয়েছে, যেরকম ট্যুরিস্ট স্পটে থাকে দোকানপাট। যার ইচ্ছা হবে কিনবে, যার ইচ্ছা হবে না কিনবে না। ভ্যালিগুলোতে গিয়ে বুঝলাম যে জুন জুলাই মাস বা সেপ্টেম্বর অক্টোবর মাসে যে গ্রিন ভ্যালি দেখা যায়, সেটা কিন্তু এখন দেখতে পাবো না। এখন বরফগুলো সবে যেহেতু সরছে, সেই জন্য এখানে ঘাস এখন নেই বললেই চলে, সব ঘাস মরে গেছে। আর এই আরু ভ্যালিতে ঢোকার মুখে বিভিন্ন স্টল রয়েছে, যেরকম অ্যাপ্রিকট থেকে শুরু করে কুল কিংবা অরেঞ্জ, অ্যাপেল, গ্রিন অ্যাপেল, তারপরে আঙ্গুর, আঞ্জির, সমস্ত কিছু রয়েছে। আপনারা চাইলে কিনতে পারেন। আমরা কিছু কিনিনি, কারণ ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, পেট ভরা ছিল। অনেকেই টেস্ট করছিল এগুলোর চাট, 100 টাকা করে, 150 টাকা করে প্লেট। যাই হোক, আমরা আরও সামনের দিকে এগোলাম। দেখলাম একটু কাদা কাদা ভাব রয়েছে, কারণ বরফ সবে সরছে, সেই জন্য এই কাদা কাদা ভাব। এখন এই মুহূর্তে আরু ভ্যালিতে এসছি। এখন মার্চের 24 তারিখ আজকে। এখনও যা বরফ রয়েছে, জানি না চন্দনবাড়ি অবধি পুরোটা যাওয়া যাবে কিনা। শুনছি গাড়ি আর যাচ্ছে না, প্রচুর বরফ, প্রচুর ঠান্ডা, আর মাটিগুলো পুরো ভেজা। তো যাই হোক, তো কাশি হচ্ছে, তার মধ্যেই ভিডিও চলছে। রোদটা হালকা, আকাশে একটু মেঘ করে রয়েছে, যার জন্য কিন্তু অপূর্ব সুন্দর, সত্যি সুন্দর। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়, সেটা সবাই এখানে আসলে তবেই বুঝবে। না হলে ছবিতে দেখে তো আমরা সবাই দেখে থাকি, কিন্তু এখানে এসে এটার ফিল নেওয়াটা আমার মনে হয় লাইফে একবার খুব দরকার। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন, আর আমি সবাইকে বলবো আর কি, যে লাইফে একবার হলেও এখানে আসুন। আসলে মন পুরো ভরে যাবে, খুব ভালো। চারিপাশে একদম বরফ। একটাই যেটা, সেটা হচ্ছে এখন স্প্রিং চলছে, সেই জন্য সমস্ত গাছের পাতা ঝরে গেছে, কিন্তু পাইন, ফার্ন কিংবা অন্যান্য যে জঙ্গলি গাছগুলো, সেগুলোতে পাতা রয়েছে। তো যাই হোক, বেশ ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো। আপনারা দেখুন ততক্ষণ। বেতাব ভ্যালিতে আমাদের আর নামা হয়নি। অনেকেই নেমেছিল, কিন্তু আমরা নামতে পারিনি। আর তার মেন কারণ ছিল আমি চন্দনবাড়িতে গিয়ে, মানে ওখানে গিয়ে এত আনন্দ করেছি, আর পাহাড়ে ট্রেকিং করতে গেছি, তো সেটা করতে গিয়ে শরীরে একটুখানি ব্রিদিং প্রবলেমই বলা যায় হচ্ছিল, তো প্রচুর কাশি হচ্ছিল, যার জন্য আমি আর বেতাব ভ্যালিতে নামতে পারিনি। গাড়িতেই ছিলাম, শরীরটাও ঠিক দিচ্ছিল না, সেই কারণে।
তো আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল আরেকটু উপরের দিকে উঠছি, অনেকটা 0 পয়েন্টে যাওয়ার। বারবার এটা বলছি কারণ এটা বলতেই হবে, এত ভালো রাস্তাঘাট এই পাহাড়ের মধ্যে ইউজুয়ালি দেখা যায় না। কিন্তু কাশ্মীরকে মনেই হচ্ছিল না যে আমরা এত উঁচুতে রয়েছি, মনে হচ্ছিল সমতলের মধ্যেই আছি। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, রাস্তা নিয়ে কোনো টেনশনই ছিল না। আর সামনের দিকে যত যাচ্ছিলাম গাড়ির লাইন বাড়ছিল, বুঝতে পারছিলাম যে মেন পয়েন্টের কাছাকাছি এসে গেছি। গাড়ি এর আগে আর যেতে পারিনি কারণ রাস্তা ব্লক হয়ে গেছিল বরফের স্লাইডিং পড়ে, সেই জন্য গাড়ি এখানেই আটকে দিয়েছিল। এটাই চন্দনবাড়ি স্টার্টিং। চন্দনবাড়ি আপনারা তো সবাই নাম শুনেছেন, অমরনাথ যাত্রা স্টার্ট হয় এখানে, একটা হয় বালটাল থেকে আর একটা হয় চন্দনবাড়ি থেকে। তো এই দুটো রাস্তা দিয়ে যাওয়া হয় অমরনাথজি যাত্রার সময়। আমিও ভাবছিলাম যে এরপরে নেক্সট কবে অমরনাথজি যাত্রা করব, আবার এখানে আসতে হবে। তো যাই হোক, চন্দনবাড়ির এই সাইট সিন কিন্তু অপূর্ব। এরকম ভিউ দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে আসি। কি সুন্দর নদী বইছে, তার সঙ্গে একদম জল, একদম পরিষ্কার জল আর রোদুজ্জ্বল আবহাওয়া, একদম আলাদাই ফিলিংস। সবাই তো দেখলাম বসে আছে, তার মধ্যে এখানকার লোকাল লোকেরা শাল, চাদর, চুড়িদারের পিস সমস্ত কিছুই বিক্রি করছে। এখন চন্দনবাড়িতে এসে একটু ফটোশ্যুট, রিলস শ্যুট এইসব চলছে। ভালো ওয়েদার, গুড লাক যে ভালো ওয়েদার। কালকে অবধিও বৃষ্টি হচ্ছিল, আজকে কোনো বৃষ্টি নেই, হালকা সানি, তার সাথে ঠান্ডাও খুব একটা নেই বললেই চলে। আর এই জল যাচ্ছে, বরফ, আমার তো খুবই ভালো লাগছে। দেখেছি কিন্তু এরকম নদীর সঙ্গে একদম না, সেই জন্য। আর ওইখানে সবাই বসে আছে, হাত তুলছে। আমি একটু দূরে এসেছি রিলস করবো বলে, ভিডিও শুট করবো বলে, সেই জন্য। চলো দেখতে থাকো। পাহাড়ে এসে ঘুরে টুরে বেরিয়ে তারপর একটু ট্রেক করে করেই উপরে উঠলাম, রাস্তা দিয়ে আর উঠিনি। আর এই ওঠার ফলেই আমার খুব কাশি শুরু হয়েছিল, যার জন্য এটা ছিল বেতাব ভ্যালি, নিচ থেকে এন্ট্রি পয়েন্ট রয়েছে। আমি আর যেতে পারিনি কারণ আমার কাশি থামছিল না, আমি গাড়িতেই বসে উপর থেকে দেখছিলাম। যখন গ্রিন থাকে এর ভিউ কিন্তু অপূর্ব লাগে দেখতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।